আপনারা শুনছেন অমিশ ত্রিপাঠীর লেখা রাবণ আর্যাবর্তের অরিশ্রেষ্ঠ রামচন্দ্র ধারাবাহিকের তৃতীয় বই সৌভিক সাহার কণ্ঠে। প্রথম অধ্যায় ৩৪০০ খ্রিস্টপূর্বাব্দ, সালসেট দ্বীপপুঞ্জ, ভারতের পশ্চিম উপকূলবর্তী অঞ্চল। মানুষটা যন্ত্রণায় আর্তনাদ করছিল। সে বুঝতে পারছিল তার সময় শেষ হয়ে আসছে। এই অসহনীয় কষ্ট বেশিক্ষণ সইতে হবে না তাকে। মরণ তার অনিবার্য, কিন্তু গোপনীয়তা অবলম্বন করতে হবে তাকে প্রাণ বেরিয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত। এই অবস্থাতেও সে মন শক্ত করে নিরন্তর মন্ত্রোচ্চারণে লিপ্ত করল নিজেকে। সেই মহাপবিত্র মন্ত্র যা তাদের উপজাতির প্রতিটি সদস্য মলয় পুত্রদের কাছে অন্যতম শক্তির উৎস। জয় শ্রী রুদ্রনাথ পরশুরামের জয়, জয় শ্রী রুদ্রনাথ পরশুরামের জয়, জয় হোক ভগবান রুদ্রনাথের, জয় হোক ভগবান পরশুরামের। চোখ বন্ধ করে সে মন্ত্রে মনোনিবেশ করার চেষ্টা করে। তার একাগ্রতায় সমগ্র জাগতিক চিন্তাধারা লোপ পেতে থাকে। শক্তি দাও ভগবান, আমায় শক্তি দাও। আততায়ী অপেক্ষায় ছিল তার শিয়রে, অন্তিম আঘাত হানতে প্রস্তুত। সেই মুহূর্তে অতর্কিতে এক ধাক্কায় তাকে কেউ ঠেলে সরিয়ে দিল। এক মহিলা রাগী কর্কশ কণ্ঠ খাদে নামিয়ে সে হিসিয়ে উঠল। এভাবে হবে না খড়। লঙ্কার সশস্ত্র সেনাবাহিনীর মাঝারি একাংশের অধিনায়ক খড় তার আশৈশবের প্রণয়িনী সমীচির দিকে ঘুরল। কিছু বছর আগেও উত্তর ভারতের একটি ছোট রাজ্য মিথিলায় প্রধানমন্ত্রীর দায়ভার সামলাত এই সমীচি। পরবর্তীকালে সে পদত্যাগ করে তার কর্মদাত্রীর তত্ত্ব তালাশে মনোনিবেশ করে। রাজকুমারী সীতার তত্ত্বাবধানে কাজের অভিজ্ঞতাও তার আছে। এই মলয়পুত্র অন্য ধাতুতে করা। বিড়বিড়িয়ে ওঠে খড়। এ ভাঙবে, কিন্তু মচকাবে না। তথ্য সংগ্রহ করতে অন্য পথ অবলম্বন করতে হবে। হাতে একেবারেই সময় নেই। সময়াভাবে সমীচির কণ্ঠস্বরে রুক্ষতা প্রকাশ পায়। খড় উপলব্ধি করে সে ঠিকই বলছে। একমাত্র এই যুদ্ধবন্দী তাদের সঠিক খবর দিতে পারে। তার কাছেই জানা যেতে পারে সীতা, তার স্বামী রাম, দেবর লক্ষণ ও ১৬ জন বিশ্বস্ত বীর যোদ্ধা মলয়পুত্র কোথায় একসঙ্গে একযোগে আত্মগোপন করেছেন। খড় এই তথ্যের মূল্য জানে। এর বিনিময়ে তারা তাদের হৃত সম্মান পুনরুদ্ধারের সুযোগ অর্জন করবে সমীচির প্রভুর কাছে। সমীচি তাকে ইরাইভা নাম উল্লেখে অভ্যস্ত। তিনি স্বয়ং লঙ্কাধিপতি রাবণ। আমি চেষ্টা করছি, ধৈর্য ধরো, আর বেশিক্ষণ নয়। নিচু গলায় নিজের অক্ষমতা আড়াল করতে চায় খড়। আমার মনে হয় কিছুতেই মুখ খুলবে না। আমায় দেখতে দাও একবার। খড় কিছু বুঝে ওঠার আগেই সমীচি শৃঙ্খলাবদ্ধ মলয়পুত্রের কাছে পৌঁছে গেল। এক টানে তার পরিধেয় ধুতি খুলে ছুঁড়ে ফেলল। এতেও অব্যাহতি নেই। ইতিমধ্যেই লাঞ্ছিত মানুষটির সর্বশেষ লজ্জাবস্ত্র তার অন্তর্বাসটুকু শরীর থেকে ছাড়িয়ে নিয়ে অদূরে নিক্ষেপ করল। আহত, আর এখন সম্পূর্ণ নিরাবরণ। অপমানের জর্জরিত যুদ্ধবন্দীটি লজ্জায় আতঙ্কে কুঁকড়ে কাতরাতে থাকল। খড়ের কাছে ওই জিনিস অকল্পনীয়। সে চমকে উঠল। সমীচি? এ কি? সমীচির রোষ কষায়িত চাউনি তাকে বাকরুদ্ধ করল। অত্যাচারেও নির্দিষ্ট নিয়মানুবর্তিতা পালন করতে হয়, অন্তত এই ভারত দেশে। কিন্তু সমীচির কাছে সেই নিয়মের লঙ্ঘন একেবারেই অনায়াস। আতঙ্কে মলয়পুত্রের দুচোখ বিস্ফারিত। সে যেন অনুমান করতে পারছে তার ভাগ্যে আরো কতটা যন্ত্রণাদায়ক মরণ লিখেছেন ভগবান। কাছেই পড়ে থাকা একটা কাস্তে তুলে নিল সমীচি। একটি দিক ক্ষুরোধার, অন্যটি খাঁজকাটা। সর্বতভাবে যন্ত্রণাদানের জন্যই তার এই ভয়াল রূপ। সেটা হাতে নিয়ে সে এগিয়ে গেল অত্যাচারের বেদির দিকে। কাস্তের ধারালো দিকে নিজের আঙুল ঠেকাতেই বেরিয়ে এলো রক্তবিন্দু। তুমি কথা বলবে, আমি জানি। তোমায় কথা বলতেই হবে। চাপা গর্জনে সে তার কাস্তে ধরা হাতটা এগিয়ে নিয়ে যেতে থাকল বন্দির উরুসন্ধি লক্ষ্য করে। কাছে, আরো কাছে। Sample complete. Ready to continue?